গাইস, ফেব্রুয়ারির পরে এবার মার্চ মাসে আসতে চলেছে মাথা নষ্ট করা মার্কেট কাঁপানো স্মার্টফোন। আর এই ফোনগুলো বাংলাদেশ সহ গ্লোবাল মার্কেটেও চলে আসবে। যেমন Redmi A3 ফোনটা অফিসিয়াল ভাবে বাংলাদেশে চলে আসবে মার্চের আগেই। মানে এই ভিডিওটা যতক্ষণে দেখছেন ততক্ষণে হয়তো এই ডিভাইসটা বাংলাদেশে লঞ্চ হয়ে গিয়েছে। আর Realme Note 50 ডিভাইসটা অনেকেই এখন হয়তো অফলাইন স্টোরে পাচ্ছেন না, কিন্তু অনলাইনে আপনারা Realme অফিসিয়াল স্টোর থেকে এটাকে কিনতে হবে। সো এই ডিভাইসটা অনলাইনে কেনার লিঙ্কটা নিচের কমেন্ট সেকশন এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে সেখান থেকে 500 টাকা ডিসকাউন্টে এই ডিভাইসটা এখন 10,500 টাকায় ইজিলি পারচেস করতে পারেন। বলেন কি? তাছাড়া গাইস, বাংলাদেশের মার্কেটে Infinix Hot 40 ফোনটাকেও অফিসিয়াল ভাবে পেয়ে যেতে পারি আমরা মার্চ মাসে। এই ডিভাইসটা মার্চের প্রথম 2 সপ্তাহের মধ্যে লঞ্চ করতে পারে Infinix। আর Hot 40 ফোনটার প্রাইসিংটা রাখা হতে পারে 15 থেকে 16,000 টাকার ভেতরেই। এখানে MediaTek G88 চিপসেটের পাশাপাশি 32 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ রয়েছে। এবং প্রিমিয়াম সেগমেন্টের মধ্যে Vivo তাদের V35 যে ফোনটাকেও নিয়ে আসবে আগামী মার্চ মাসের 4 তারিখে। এটা অফিসিয়াল ভাবে কনফার্ম। স্ন্যাপড্রাগন 7 Gen 3 সাথে আসা এই ফোনটাতে রয়েছে মারাত্মক লেভেলের ক্যামেরা সেটআপ। আর পেছনের ডিজাইনটা এবার কিছুটা ইউনিক করার চেষ্টা করেছে Vivo। তবে এই ফোনটার অলমোস্ট সব স্পেসিফিকেশন তাদের আগের জেনারেশনের V29 স্মার্টফোনটার মতোই। ফোনটির মধ্যে কার্ভ সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লেকে পাওয়া যাবে। অন্ততপক্ষে এবার পারফরমেন্স নিয়ে আমাদেরকে ভোগাবে না Vivo। বাট এই ডিভাইসটার প্রাইস নাকি 40,000 টাকার উপরে চলে যাবে। আর ইউ কমেডি মি? তাহলে তো এটা আর ভ্যালু ফর মানির স্মার্টফোন হলো না। কি বলেন আপনারা? অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাছাড়া গ্যাস, ভিভোর V30 Pro 5G এই ডিভাইসটা MediaTek Dimensity 8200 চিপসেটের সাথে চলে আসবে গ্লোবাল মার্কেটে। বাংলাদেশে প্রো ভার্সনটা আসবে না, কারণ নর্মাল ভার্সনটাই খুব কম সেল হয়ে থাকে। এবং স্যামসাং বাংলাদেশ স্যামসাং M15 4G ফোনটাকে অফিসিয়াল ভাবে লঞ্চ করে দিতে পারে এই মার্চ মাসে। এই 4G স্মার্টফোনটাতে MediaTek G99 এর মতো চিপসেট রয়েছে আর 6000 mAh এর হিউজ ব্যাটারি রয়েছে। তাছাড়া অ্যামোলেড ডিসপ্লের সাথে আসা এই ডিভাইসটার প্রাইসিং অফিসিয়াল ভাবে 20,000 টাকার উপরে রাখবে স্যামসাং, কিন্তু আমরা আনঅফিসিয়াল ভাবে 15 থেকে 20,000 টাকার মধ্যে পেয়ে যেতে পারি M15 এর মতো একটা মারাত্মক লেভেলের স্মার্টফোন। কিন্তু গাইস, এই স্মার্টফোনটার 5G ভ্যারিয়েন্টটা আসলে খুব ভালো হতো, বিকজ সেখানে MediaTek 6100 Plus এই চিপসেটটি রয়েছে। আর গাইস, বাংলাদেশের মার্কেটে সিম্ফনি আর ওয়ালটনের পক্ষ থেকে দুইটা স্মার্টফোন আসছে এই মার্চ মাসে। সিম্ফনির স্মার্টফোনটার পেছনের ডিজাইন আপনারা দেখতেই পারছেন, অনেকটাই Redmi Note 13 অথবা Infinix Note 30 ফোনটার মতোই ডিজাইন রাখা হয়েছে এখানে। আর পেছনে নাকি বিয়ে বাড়ির লাইটিং পাওয়া যাবে, মানে দাঁড়াচ্ছে গিয়ে ব্লিঙ্ক লাইটিংটা ক্যামেরা হাউজিং এ দিয়ে দিবে সিম্ফনি। সো আশা করা যাচ্ছে যে 10,000 টাকার আশেপাশে আসবে সিম্ফনির এই ডিভাইসটি। তাছাড়া ওয়ালটনের পক্ষ থেকে যেই ফোনটা আসছে সেই ফোনের পেছনের ডিজাইন অনেকটাই Redmi A3 এর মতো। এবং গাইস, Oppo তাদের অ্যাপ সিরিজের লাস্ট স্মার্টফোনটা অনেক দিন আগে বাংলাদেশে লঞ্চ করেছিল। এবার তারা মার্চ অথবা এপ্রিল মাসে তাদের F25 Pro স্মার্টফোনটাকে লঞ্চ করতে পারে। F25 অথবা F25 Pro যে স্মার্টফোনটাই আসুক না কেন, এখানে অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে সহ মারাত্মক লেভেলের ক্যামেরা সেটআপ থাকবে। যদি 5G স্মার্টফোনটা আসে তাহলে সেখানে MediaTek Dimensity 7050 এর মতো চিপসেটটাকে ইউজ করবে Oppo। এবং এর প্রাইসিংটা প্রায় 35 থেকে 40,000 টাকা হতে পারে যদি 5G স্মার্টফোনটা আসে, কিন্তু 4G স্মার্টফোনটাকে তারা 30,000 টাকার মধ্যে নিয়ে আসার চেষ্টা করবে। তবে গাইস, ওপ্পোর ছোট ছেলে মানে দাঁড়াচ্ছে গিয়ে Realme তাদের Realme 12 এবং 12 Plus এই দুটো স্মার্টফোনকে আগামী 5ই মার্চ অফিসিয়াল ভাবে ইন্ডিয়াতে লঞ্চ করতে পারে। আর 29 তারিখে, মানে মার্চ মাসের নয়, ফেব্রুয়ারি মাসের 29 তারিখে সর্বপ্রথম Realme 12 Plus ফোনটা মালয়েশিয়ার মার্কেটে চলে আসবে। সো এই ডিভাইসটার মধ্যে নাকি এবার Realme 11 Pro Plus এর চিপসেটটাকে ইউজ করা হবে, মানে দাঁড়াচ্ছে গিয়ে Dimensity 7050 থাকবে এই ডিভাইসটায়। তাছাড়া 6.67 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, যেখানে কিনা 120 হার্জের রিফ্রেশ রেট রয়েছে, এবং 50 মেগাপিক্সেলের সনির OIS যুক্ত ক্যামেরা থাকবে ফোনটার পেছনে। ফোনটার ডিজাইন অবিকল Realme 12 Pro স্মার্টফোনটার মতো হলেও এখানে ফ্ল্যাট ডিজাইনকে ইউজ করবে, মানে বক্সে আকৃতি ডিজাইনকে ইউজ করবে Realme। তবে বিভিন্ন লিক এবং রুমার অনুযায়ী 18,000 রুপির আশেপাশে চলে যেতে পারে এই ফোনটার দাম ইন্ডিয়াতে। এবং বাংলাদেশের মার্কেটে 25 থেকে 30,000 টাকায় এই ডিভাইসটা মার্কেট কাঁপাবে। আর অনেকেই জানতে চাইছিলেন যে Realme Note 1 এই ডিভাইসটার কি হলো। আসলে Realme 12 Plus এই স্মার্টফোনটার যে স্পেসিফিকেশন সেটা অনেকটাই Note 1 এর মতো। তো আশা করা যাচ্ছে যদি Realme 12 Plus ফোনটা উচ্চ মূল্যে লঞ্চ করার পরে Realme মার্কেটে খাওয়াতে না পারে, তাহলে Note 1 নামে নতুন একটা ফোন নিয়ে আসবে এই ফোনটাকে রিব্র্যান্ড করে, যেটা কিনা Realme সবসময় করে থাকে।
আর এদিকে পোকো তাদের X6 নিও স্মার্টফোনটাকে নিয়ে আসতে পারে, যেই ফোনটা কিনা শুধুমাত্র 13 থেকে 15,000 রুপিতে মার্কেট কাঁপাবে, বিকজ এই ফোনটাতে মিডিয়াটেক 6080 এর মতো 5G চিপসেট আর 120 হার্জের অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে রয়েছে, তবে ক্যামেরা সেটআপটা একদম এভারেজ লেভেলের। সো এই ডিভাইসটাই কিন্তু চায়নাতে লঞ্চ হয়ে যাওয়া Redmi Note 13 নিও ফোনটার রিব্র্যান্ডেড ভার্সন হবে। এর আগে পোকো তাদের X6 Pro এবং X6 এই দুইটা ডিভাইসের মাধ্যমে ইন্ডিয়ান মার্কেটকে কাঁপিয়ে দিয়েছে। অলরাইট, এবার সবচেয়ে ইন্টারেস্টিং একটা ফোন সম্পর্কে জানাচ্ছি, যেখানে কিনা বিয়ে বাড়ির লাইটিং এর পাশাপাশি কোনো প্রকার ভালগার অ্যাডস এর দেখা পাওয়া যাবে না ইউআইতে। আমি কথা বলছিলাম নাথিং ফোন 2A সম্পর্কে। এই ডিভাইসটা নাকি 25,000 রুপিতে ইন্ডিয়ান মার্কেট কাঁপানোর জন্য ইন্ডিয়াতে নিয়ে আসছে সর্বপ্রথম নাথিং। মিডিয়াটেক ডাইমেনসিটি 7200 প্রো এই চিপসেটের সাথে আসা এই ডিভাইসটাতে 120 হার্জের অ্যামোলেড ডিসপ্লে থাকবে, তার পাশাপাশি ফাস্ট চার্জিং সহ বিয়ে বাড়ির লাইটিংটা পেছনেই পাওয়া যাবে। আমার কাছে তো তাদের স্মার্টফোন মানে নাথিং এর স্মার্টফোন গুলো এখন ভালোই লাগে, বিকজ এদের সফটওয়্যার এক্সপিরিয়েন্স পুরোপুরি পিক্সেল ফোনগুলোর মতো। তো যাই হোক, 35,000 টাকা অথবা 32,000 টাকা যদি এই ডিভাইসটা বাংলাদেশে পাওয়া যায়, তাহলে Redmi Note 13 Pro আর iQOO Z7 Pro এই দুইটার ভাত খেয়ে ফেলতে পারে। এবং গাইস, আগামীতে MWC-তে মানে মার্চ মাসের মধ্যেই Xiaomi তাদের 14 সিরিজের স্মার্টফোনগুলোকে গ্লোবালে নিয়ে আসবে। ইতিমধ্যে এই ফোনগুলো চাইনিজ মার্কেটে লঞ্চ হয়ে গিয়েছে। বিশেষ করে Xiaomi 14 Ultra ফোনটা তো মাথা নষ্ট করার মতো স্পেসিফিকেশনের সাথে আসে। আর এদিকে iQOO তাদের Z7 Pro স্মার্টফোনের সাকসেসর Z9 কে নিয়ে আসছে। অবিকল Z7 Pro স্মার্টফোনটার স্পেসিফিকেশনকেই কপি পেস্ট করা হবে এখানে। এই ডিভাইসটা নাকি Z7 Pro থেকেও আরো সস্তা প্রাইসে তারা নিয়ে আসবে। তো আশা করা যাচ্ছে বাংলাদেশের মার্কেটে 28 থেকে 30,000 টাকা আর ইন্ডিয়াতে 20,000 রুপিতে ইজিলি এই ডিভাইসটা অ্যাভেলেবল করবে iQOO। তবে হ্যাঁ, স্যামসাং এর মিড বাজেট ক্যাটাগরির স্যামসাং A35 এবং A55 এই দুটো স্মার্টফোনে কিন্তু এই মার্চ মাসে চলে আসবে। তবে এদের স্পেসিফিকেশন দেখে আমি কিছুটা হতাশ হয়েছি, বিকজ এক্সিনোসের 1380 এই পুরনো চিপসেটটাকে A35 ইউজ করা হবে, অন্যদিকে A55 এ নতুন একটা এক্সিনোসের চিপসেট মানে 1380 সাকসেসর 1480 কে নাকি ইউজ করবে স্যামসাং। তো এইরকম ডিসগাস্টিং লেভেলের চিপসেটকে ইউজ করার কারণে হয়তো এবার স্যামসাং তাদের এই সিরিজের মার্কেটটাকে হারাতেও পারে। আর টেকনো তাদের ফোল্ডেবল স্মার্টফোনের দ্বিতীয় ভার্সনকে এবার MWC-তেই শোকেস করবে। তাছাড়া তাদের রোলেবল টাইপের স্মার্টফোনকেও তারা দেখাবে MWC-তে, যদিও কিনা এই ধরনের স্মার্টফোন মার্কেটে তেমন একটা অ্যাভেলেবল হয় না, আর রোলেবল স্মার্টফোনের ফিউচারটা এখনো অনিশ্চিত। তারপরও টেকনো এই ডিভাইসগুলো দেখানোর মাধ্যমে জানান দিবে যে তারা টেকনোলজিতে কতটা এগিয়ে গিয়েছে। এবং মিড বাজেট ক্যাটাগরিতে OnePlus Nord CE5 আর Nord 3 এই দুটো স্মার্টফোনকে আনবে OnePlus Nord CE5 এই স্মার্টফোনটা অবিকল Realme 12 Plus স্মার্টফোনের একটা রিব্র্যান্ডেড ভার্সন হবে, যেটা কিনা Realme 12 Plus থেকেও 1-2,000 রুপি বাড়িয়েই লঞ্চ করবে OnePlus। অন্যদিকে Nord 3 স্মার্টফোনটাতে স্ন্যাপড্রাগন 7 Gen 3 চিপসেটটাকে দিয়ে দিবে OnePlus। সো এই ডিভাইসগুলো আশা করা যাচ্ছে যে 25 থেকে 35,000 টাকার মধ্যেই আমরা বাংলাদেশে পেয়ে যাব, আর ইন্ডিয়ান মার্কেটে 18 থেকে 25,000 রুপিতে পাওয়া যাবে এই দুটো স্মার্টফোন। এবং Asus তাদের 11 Ultra ফোনটাকেও নিয়ে আসবে এই মার্চ মাসে, কিন্তু আমার মনে হয় না যে এই ফোনটার জন্য কেউ ওয়েট করছেন। অলরাইট গাইস, আগামীতে এই প্রতিটা ফোনের ভালো মন্দ এবং প্রাইসিং সম্পর্কে ভিডিও দেখতে চাইলে এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান।